নমস্কার, আমি ডক্টর পিঙ্কি পুরকায়স্থ। অনেক দিন পর ফিরে এলাম বন্ধু গ্রুপে, বন্ধুদের সাথে আড্ডায়। আমাকে যদি দেখা যাচ্ছে, আমি যদি ভিজিবল আছি, প্লিজ একটু কমেন্ট করে দিন, তাহলে আমি বুঝতে পারবো যে দেখা যাচ্ছে। আমাকে যদি দেখা যাচ্ছে তাহলে প্লিজ একটু কমেন্ট করে দিন, তাহলে আমি শিওর হয়ে যাবো। ভীষণভাবে নেটে প্রবলেম করছে, বুঝতে পারছি না। ইয়েস, এখন শো করছে। ইয়েস, তো বন্ধু মানে আমাদের কাছে একটা যেমন একটা ওয়ার্ল্ড, একটা নস্টালজি, আর অনেক কিছু, অনেক মেমোরিজের মানে মিক্সচার বলতে পারেন। কেন কি যখন এটা শুরু হয়েছিল বন্ধু গ্রুপ, নতুন নতুন ফেসবুক, তখন ভীষণভাবে অ্যাক্টিভ ছিলাম আমরা সবাই। আমাদের একটা খুব সুন্দর কবিতা উৎসব হয়েছিল আর খুব আনন্দ করেছিলাম। আমি অনেকেই দেখতে পাচ্ছি। তৃণময় হ্যালো, মধুমিতাদি হ্যালো, শতদলদা হ্যালো, আর ম্যাডাম হ্যালো, খুব ভাল লাগছে। মিফতাদা হ্যালো। তো সেজন্য অনেক ক্ষেত্রে কি হচ্ছে, মানে সবাইকে একসাথে দেখে বন্ধুতে ঢুকে মানে আবার ওই ইমোশনাল হয়ে যাচ্ছি, আবার সেই পুরানো দিনগুলো যেমন চোখের সামনে চলে আসছে, আর মনে হচ্ছে মানে বুঝাতে পারবো না কি হচ্ছে। যাই হোক, এবার এক সেকেন্ড, তো শুরু করছি একটা কবিতা দিয়ে। কবিতাটা হলো, এটা ডেডিকেটেড টু বন্ধু গ্রুপের সব বন্ধুদেরকে ডেডিকেট করে একটা ছোট্ট কবিতা। बाबा मैं लाइव प्रोग्राम कर रही हूँ, उसके बाद ले जाना। पापा को बोलो मैं मोबाइल से ही लाइव कर रही हूँ। जाओ। ও হলো আমার টকিং মেশিন প্রজ্ঞা। আচ্ছা, শুরু করছি। আমার কাছে কিছু আসেনি তো, আমি লাইভে আছি, পরে কথা বলছি। আচ্ছা, শুরু করছি। প্রথম কবিতাটা ডেডিকেটেড টু বন্ধু গ্রুপের সব বন্ধুদের জন্য। পায়ে পায়ে বসন্তীরা ছুটে চলেছে নামহীন ঠিকানায়, হারানো ডায়েরির পুড়ে যাওয়া গন্ধে দম আটকানো দিন রাত। তবু বন্ধুত্বের এক বুক পাগলা হাওয়া মাঝে মাঝে খুশি নামের খেয়াতরি ভাসিয়ে দেয় মন কালিন্দির ভরাট জলে। তোকে খুঁজে পাই বারবার মনের খুব কাছাকাছি, শাঁসি গাছে চোখ রেখে পড়ে নিস তুই সুখ দুঃখের ইতিহাস, না বলা কাহিনী। নিজের হাসির স্নিগ্ধতায় শুষে নিস ব্যথার কালিমা রাশি। আমিও রইলাম তোর পাশে সূর্যোদয়ের আনন্দে, অন্ধকারের অজানা ভয়ে, সুখে দুঃখে ভালোবাসায় অভিমানে। এমনি করে কেটে যাক জীবনের পথ, গানে গানে কবিতায় বন্ধুত্বের বাঁধনে। তো এই কবিতাটা আমার সব বন্ধুদের জন্য। এমনি করে গানে গানে কবিতায় কেটে যাক আমাদের এই জীবন, এভাবেই বন্ধুত্বের বাঁধনে। আরেকটা কবিতা শোনাতে চাচ্ছি। এর আগে এটার একটু পটভূমিকাটা বলে দিই। দ্বিতীয় কবিতা যেটা শোনাতে চলেছি সেটা হলো, কবিতার নাম হলো রিফিউজি। আসলে আমি যেখানে থাকি আমার ঠিক পেছনটায় হলো এয়ারপোর্ট। তো ওখানে অনেকটা জায়গা আছে যেগুলো জায়গা এখন পর্যন্ত মানে ইউটিলাইজ হয়নি, যে জায়গাগুলো এখনো ছাড়া আছে, খালি আছে। তো ইট ইজ মানে এটা এভাবে আছে আর কি, যে ভবিষ্যতে এইসব জায়গা কাজে লাগানো হবে, হয়তো অ্যাপার্টমেন্টস হয়ে যাবে, হয়তো কোয়ার্টার্স হয়ে যাবে, অনেক কিছু পরিকল্পনা চলছে অলরেডি। তো তারই মধ্যে আমি অনেক ময়ূরের দেখা পাই, কখনো কখনো ফেসবুকে পোস্ট করি। তো ওদেরকে নিয়ে লেখা একটা ছোট্ট কবিতা।
রিফিউজি। নাম তার বনময়ূরী, বাড়ি হাইটেক অ্যাপার্টমেন্টের অপারে, যেখানে জন্ম নিতে চলেছে ভবিষ্যতের এয়ারপোর্ট। আপাতত সেখানে আকাশ মিশে যায় মাটির টানে, আর চাঁদ ঝুলে থাকে সারাটা রাত স্বপ্নের ঝাড়বাতির গন্ধ নিয়ে। সকাল বিকেল জানালায় চোখ রেখে রেখে দেখতে পাই তার সুখের সংসার। ঘাস জংলায় আড়ালে আবডালে ছড়ানো ছেটানো তার গুছিয়ে রাখা আসবাব। সে কিছুকাল আগেই তো মা হলো। সে কোলে দুটো ছোট্ট সন্তান, তাদের জন্য সযত্নে বুনে চলে রঙিন পালকের উত্তরীয়। বৃষ্টিমাখা কোনো এক অবেলায় তারা নেচে উঠবে বলে, তবু মাঝে মাঝে কেঁপে উঠে তার বুক। মনে পড়ে সেই খাণ্ডব দহনের ইতিহাস, যখন ঈশ্বর ও ঈশ্বর সখা গৃহদাহের পর সাজিয়েছিলেন ইন্দ্রপ্রস্থ নামের সুখের সংসার। সেই থেকে তারা প্রতিদিন ঘর হারায়। রিফিউজির নাম প্লেট বনময়ূরীর দোরগোড়ায়। এই দুটো কবিতার পর আমি কিছু আমার পছন্দের কবিতাও শোনাবো। আমি আসলে না কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না, সেই জন্য রিপ্লাই করতে পারছি না। নেটের বোধহয় প্রবলেমের জন্য কারোর কমেন্ট আসছে না আমার কাছে। নেক্সট একটা কবিতা শোনাবো। কিছু প্রিয় প্রিয় কবিতা আমি সিলেক্ট করে রাখি, মধ্যে মধ্যে পড়ি। এই কবিতাটা মধুমিতাদির। মধুমিতাদি, তোমার একটা কবিতা তুমি কিছুদিন আগেই পোস্ট করেছিলে, ভীষণ ভালো লেগেছিল, সেটা তুলে আনলাম আজকের পড়ার জন্যে। এবার ব্রহ্মপুত্রের ওপর বাড়ি হোক আমার, জল হবে মেঝে, আকাশ হবে ছাদ, পাহাড় হবে দরজা জানালা, চোরের বালি ঝুলবে পর্দা হয়ে, থাকবে না কোনো আসবাব, ভোরের সূর্য আর রাতের তারার সাথে হবে টুকি ধা, পানকড়ি জন্মদিনের অতিথি হবে। এসব ভাবতে মন্দ কি, পরপারের ঘর বাঁধি। ভীষণ টাচি, আমার ভীষণ মানে মন ছুঁয়ে যাওয়া। তুমি আমাকে এক মুহূর্তে এখান থেকে টেনে উঠিয়ে নিয়ে চলে গেছো আসামে। ওখানে ব্রহ্মপুত্রের পারে আমি ঠিক ওই বাড়িতে পৌঁছে গেছি, তোমার সেই বাড়িতে যেখানে জল হবে মেঝে, আকাশ হবে ছাদ, পাহাড় হবে দরজা জানালা, আর চরের বাড়ি ঝুলবে পর্দা হয়। এভাবেই মানে নিজের জন্মভূমির স্বাদটা এভাবে পৌঁছে দিতে থাকো, ভাল লাগে। তুমিও তো কলকাতায় আছো, বাট সেই যে একটা টান, সেই টানটা সবসময় একজনকে আরেকজনের কাছে পৌঁছে দেয়। এবার একটা মজার ছড়া, আমাদের ছড়ার জাদুকর মিফতাদার কবিতা খেয়াল। মিফতাদা, তোমার মনের জানলায় আমি অনেক সময় কবিতা পড়ি, অনেক সময় আমি কমেন্ট করতে গিয়ে কমেন্ট করতে পারি না। আমার ফোনটা তুমি দেখলে না, এখন লাইভের সময় আমার ফোনটা চলে যাচ্ছিল, তো ফোনটা নিজের কবজায় রাখাটা ভীষণ কঠিন হয়ে যায়, তো সেজন্য অনেক সময় কমেন্ট করতে পারি না, সেজন্য দুঃখিত, ভীষণভাবে দুঃখিত। কিন্তু তোমার কবিতাগুলো সব পড়ি, আর তোমার সব কবিতা আমার ভীষণভাবে প্রিয়। তো এর মধ্যে একটা কবিতা আমি সিলেক্ট করলাম পড়ার জন্যে, খেয়াল। হঠাৎ যখন আসলো খেয়াল, বলতে কি আর দোষ, মনের কি আর ঠায় ঠিকানায় থাকে বলেন হোশ। ধরেন সবাই কাল সকালে ফোনটা নিলেন হাতে, ফেসবুক খুলে দেখতে যাবেন কয়টা নোটিশ তাতে। স্ক্রিন লকটা অন করে তাই গেলেন ভেতর, যেই দেখতে পেলেন সবই সেথা, অ্যাপটা শুধু নেই। ভাবছেন আহা গেল কোথা, ছিল তো কাল রাতে, ডিলিট বুঝি হয়ে গেল তা কি কজানাতে। এক লাফেতে প্লে স্টোরেতে করতে ডাউনলোড, হচ্ছ খুঁজে দিশেহারা, নেই স্টোরে আপলোড। দৌড়ে গেলে ভাইয়ের কাছে কিংবা নিজের বোন, বললে হেকি জোরে জোরে, এই তোরা সব শোন, কে কোথা সব নিয়ে এসো নিজের নিজের ফোন।
ফেবুটা কি আছে তোদের? দেখবো সে এখন হল্লো সবাই হন্যে হয়ে চক্ষু ছানা বোড়া, তাদের কাছেও সবই আছে কেবল ফেবু ছাড়া। ফোন লাগালেন এদিক ওদিক, দৌড়লেন আশপাশ, শুনতে পেলেন একই দশা, একই সর্বনাশ। গুগল টুগল করলে অনেক, দেখলে নিউজ পত্তর, কোথাও তার কিছুই নেই, হঠাৎই ছুমন্তর। ফেবু বলে আদৌ কিছু ছিল কি এ ধরায়? ভাবছো তুমি শুয়ে বসে হয়ে পাগল প্রায়। কোথাও তার টু লেখা নেই, কেমনে এমন হয়? গুগল নিউজ নেই কোথাও, লাগছে ভীষণ ভয়। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ো, ঘুমাও হাজার সাল, এবার তবে গেলাম আমি, মিলবো কাল সকাল। সত্যি মানে গত 1-1.5 বছরে, আগে তো ছিলই, কিন্তু গত 1-1.5 বছরে তো সবার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যমই হয়ে দাঁড়িয়েছে এই সোশ্যাল মিডিয়া। ভাগ্যিস দাদা, মানে তোমার কবিতাটা কবিতাই আছে, এর বাইরে গেলে সত্যি বিপদ। এই যে ফেসবুক লাইভ করছি, সবার সাথে কথা বলছি, সেটাই বা কি করে হতো। এবারে একটা কবিতা শোনাবো। হ্যাঁ, এই কবিতাটা অনেকদিন আগে ফেসবুকে পড়েছিলাম, আর প্রবুদ্ধ সুন্দর করের কবিতা, খুব ভালো লেগেছিল। মানে তো আজকে খুঁজে খুঁজে বের করেছি আসলে কোথায় আছে কবিতাটা, তো শেয়ার করছি। অসুস্থ শহর থেকে। মেড়গার পথ ধরে যেতে যেতে কেউ বলে উঠেছিল, এই গায়ের মাটিতে খোল তৈরি হয়। শুনেই মহাপ্রভুর বাহ্যজ্ঞান লোপ পেয়েছিল। কোনো এক গ্রামের ভেতর দিয়ে যাবার সময় কেউ যদি বলে উঠে, এই গ্রামে একটি লাজুক তরুণ বাংলা কবিতা লেখে, এই কথা শুনে আমি যেন ভাব সমাহিত হই। তার দর্শন পেতে গেলে নির্জন কাঁদতে হয় খুব। গত 3 দশক তোমার জন্যও আমি কি লুটিয়ে কাঁদিনি? তোমার বিগ্রহ তবু অধরাই থেকে গেল। যা কিছু দিয়েছে ধরা, মায়া ও বিভ্রম। আমাকে দর্শন দাও আবহমান বাংলা কবিতা। সমূহ বৈভব ছেড়ে প্লাবিত নয়নে বিতনিদ্র আমি তোমাকেই ডাকি। অনন্ত আকাশে সেই কালো মেঘ আর ধবল বর্কের সারি হয়ে দেখা দাও, যে আকাশ দেখে মূর্ছা গিয়েছিল বালক গদাই। একরাশ মুগ্ধতা। আর বোধহয় কবিতার বিশেষত্ব এটা যে একরাশ মুগ্ধতা এনে দেয়। অনেক না বলা কথা, এক একটা শব্দের মধ্যে অনেকটা বাক্য মিশে যায়, আর সেখানেই বোধহয় কবিতা পড়ার আনন্দ, কবিতাকে নিজের মধ্যে, যেটাকে নিজের অনুভূতি দিয়ে বোঝার চেষ্টা এবং সফলতা। আগে তো খুব বেশি কবিতা লিখতাম, এখন একটু সময় কম পাই। একটা মিউজিক কোম্পানিতে গান লিখতে লিখতে গিয়ে আমি একটা জিনিস ফিল করেছি যে বোধহয় থিম আর টিউনসের উপরে কাজ করতে গেলে নিজের ক্রিয়েটিভিটিটা কোনো একটা জায়গায় কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়। মানে যেরকম একটা মুক্ত আকাশে উড়ে নিজের মনের কথাগুলো লেখা ছিল, ওইগুলো কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হয় যে এই টিউনের মধ্যে কাজ করতে হবে, মিউজিক অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়েছে, আর এই থিমের উপরেই লিখতে হবে। অনেক সময় হয় এরকম হয় যে মাইন্ডটাকে ওভাবে সেট করতে হচ্ছে, যেখানে কবিতা লিখতে গেলে আমি ওই জিনিসটা ফিল করতে পারি যে না, একটু মুক্তির স্বাদ, যা ইচ্ছা তা লেখা যাচ্ছে, নিজের যে অনুভূতি আছে সেটাকে নিজের মধ্যে প্রকাশ করা যাচ্ছে। এবার আমি একটা কবিতা শোনাবো, রুদ্রনীল রায়চৌধুরী বাংলাদেশের বেশ নামী কবি, আর বেশ ভালো বন্ধুও বটে। ওনার প্রথম কবিতার বই আমাকে বাই পোস্টে পাঠিয়েছিলেন,
আর খুব ভালো লেগেছিল প্রত্যেকটা কবিতাই। আর ওনার প্রথম বইটা ছিল শহরে নেমেছে রাত। তো রুদ্রনীলের একটা কবিতা আমি শোনাচ্ছি। বুকে জেগে বসে আছে আজান আর পুজোর ধ্বনি, আমি তাকেই ঈশ্বরী মানি, যে আমাকে ঘুমের মধ্যেও প্রার্থনায় ডাকে। সহসা কি আর ছেড়ে যেতে পারি তাকে? সে আমার গহীন চোরাবালি, মুঠো করে ধরে আছি তবুও খালি। মানে অনেক কথা, অনেক অনেক শব্দ, অনেক অনুভূতিগুলো কেমন জানি এক জায়গায় হয়ে গেছে। আরেকটা বলছি, সঞ্চয়। তুমি যাকে বিরহ বলে ডাকো, আমি তার নাম দিয়েছি জল। চোখের কোণে জমেও যদি মেটায় কৌতূহল। তুমি যাকে নাম দিয়েছ প্রেম, আমি তাকে ঘাসের বুকেই রাখি। চরণ দিয়ে মারিয়ে গেলেও যেন চুপটি করে থাকি। তুমি যাকে মাটা বলে জানো, আমি তাকেই জানি ক্ষয়। বাঁচতে গেলে বুকের ভিতর আকাশ পুষতে হয়। আকাশ থেকে অভিমানে মেঘ সরে যায় যদি, জানবে তখন তুমি আমি পারবিহীন নদী। জানবে তখন তুমি আমি পারবিহীন নদী। অ্যাকচুয়ালি না, মানে আমি কারোর সাথে ইন্টারেক্ট করতে পারছি না, কথা বলতে পারছি না, কমেন্টস আসছে না বলে আমি বুঝতে পারছি না, তো সেই হলো প্রবলেমটা। এবারে আমি আরেকজনের কবিতা পড়ে শোনাচ্ছি। কবি পঙ্কজ ভট্টাচার্য, আমাদের অনেক প্রিয় কবি পঙ্কজ ভট্টাচার্য, ওনার কবিতা। পঙ্কজ দা, হোপ তুমি দেখছো, তোমার একটা কবিতা পড়ছি। তোমার ব্লগ স্বপ্ননীল, সেখান থেকে বের করলাম কবিতাটা খুঁজে। আরো একটি জন্মদিন, আরো একটি সূর্যাস্ত, লঙ্গাইট চলে আরো একটি বার। সূর্য ডুবে যাওয়ার পর যখন পেছন ফিরে দেখি, ধু ধু অন্ধকার অমসৃণ পথ ধরে ধেয়ে আসে অসমাপ্ত পেট তাগিদের কাজেরা। কিছু মূর্ছিত ফুল, কিছু অজেনা মুখ, কিছু অসুখ অসুখ মাখা সুখ চেয়ে থাকে করুণ দৃষ্টিতে। ইচ্ছে হয় মুছে ফেলি সব যন্ত্রণার অতীত, শুধু আজকের দিনটাকেই আঁকড়ে ধরি বুকের ভেতর। আর পঙ্কজদার প্রলাপ সিরিজকে তো কেউ ভুলতে পারবেন না, তো প্রলাপ থেকে তুলে আনছি। যদি প্রলাপ সিরিজের কবিতা না শোনাই তাহলে পঙ্কজদার সিরিজ মানে কবিতা বলাই অ্যাকচুয়ালি অপূর্ণ। সেখানে অনেকটা আছে, তার মধ্যে একটা আমার পছন্দের বলছি, 2 লাইনার্স বাট ভীষণ ক্যাচি। নিশি কুটুম্বেরাও আইনজীবীদের মতো কর্মস্থলে কালো পোশাক পরে। সিগন্যালের জন্য ভীষণ অসুবিধা হচ্ছে, কান্ট সি এনিথিং। এবার আমার আরেকটা কবিতা পড়ে শোনাচ্ছি। আপেক্ষিকতা। তোর মেঘলা আকাশ, মৌনপ্রহর, এলেবেলে দক্ষিণ হাওয়া, আমার কালবৈশাখী, বাঁধ ভাঙা স্রোতের টান। তুই শেষ রাতের আধফোঁটা ফুল, আর আমি ঝিরি ঝিরি সন্ধ্যা।
তোর বুকে আশ্চর্য প্রদীপ, সাগর পাড়ের উচ্ছ্বাস, আমার চোখে রামধনু, ঝিলমিল রোদের কণা। তুই আমি আজও কথা বলি সময়চক্রের ওপারে। আসলে দূরত্ব আর নৈকট্য দুটো আপেক্ষিক শব্দ মাত্র, যা ত্রিমাত্রিকতার সূত্রে ধরা দেয় কাছাকাছি মহাকালের খাতায় একের পর এক পৃষ্ঠায় পিঠাপিঠি। এবার রাজীব ভট্টাচার্য দাদার দুটো কবিতা পড়ে শোনাবো। এক আলোকবর্ষ পথ পেরিয়ে এসেছি, ততদিনে পৃথিবী আবার প্রাচীন হয়ে গেছে। গাছেদের আত্মার মতো ভালোবাসার গহীন অনুভূতি ছড়ানো রয়েছে আকাশে বাতাসে। এক আলোকবর্ষ পথ পেরিয়ে এসেছি, আবার জন্ম নেব বলে। রাজীব ভট্টাচার্য দাদার আরেকটি কবিতা। সব কথা অক্ষরে লেখা যায় না, অক্ষম কত কথা থেকে যায় বিজনে। সব ভুল ভুল না, কিছু ভুল ভুলের বাহানা। সব স্মৃতির রোমন্থন হয় না, আর কিছু স্মৃতি মন থেকে যায় না। সত্যি কিছু স্মৃতি কোনোদিনই মন থেকে যায় না, আর সব স্মৃতির আবার মন্থনও হয় না। কত সুন্দর মানে প্রকাশ, কত সুন্দর প্রকাশ ভঙ্গিমা। এবার বন্ধু গ্রুপে মনে হয় না কেউ আছেন যে শতদলদার মনীষা সিরিজকে কখনো ভুলতে পারবেন। তো মনীষা সিরিজ থেকে দুটো কবিতা শোনাতে চলেছি। মনীষা সিরিজের একটি কবিতা শোনাচ্ছি। মনীষা, তুমি আছো বলে সস্তা গুজবকে জয় করে হাঁটছে আমার শহর। একদিন বর্ষার মতো নেমে আসে গুজবের ঝড়। আমরা সবকিছুকে ভেঙে জয় করে এ শহর হাঁটছে শহরে। ভাঙা রাস্তা, ভাঙা জীবন, আধা লোকানো মিথ হয়ে থাকা জীবন। তবু হাঁটছে এ শহর আজ, এ শহরেই আছে। মানে অনেক জিনিস, অনেক কথা বলে গেলে, কথায় 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 অনেক জিনিস বলা হয়ে গেল, অনেক না বলা কথা। আরেকটা সত্যদলদার মনে থাকবে, আমাদের সবারও মনে আছে, সত্যদলদার একটা কবিতা বেরিয়েছিল, কবিতার বই কুশপুতুল। কুশপুতুলের একটা কবিতা, যেটা হয়তো কোনো পরিস্থিতিকে বা কোনো সিচুয়েশনকে তখনের বাস্তবতার সাথে মিলিয়ে সত্যদলদা লিখেছিলেন। বাট এটা এখন পর্যন্ত মানে প্র্যাকটিক্যাল, ভীষণভাবে প্র্যাকটিক্যাল কবিতা। এভাবেই নাটকের শেষ দৃশ্য সবখানে হয়। একদম ছোট থেকে শুরু করে একদম গাদ্দাফি বা যারা স্বৈরতান্ত্রিক লোকেরা আছেন, তো নাটকের শেষ দৃশ্য এভাবেই রচিত হয়। তো কবিতার নামও নাটকের শেষ দৃশ্য, সত্যদলদার লেখা। একের পর এক মুখোশ খুলে পড়ছে, ঝরে পড়ছে তোমার মমতা মাখানো পোশাক। তোমার বিশ্বজয়ের গান মিথ্যে হয়ে নামছে, তোমার হিংস্রতা ঘৃণ্য পদচারণ। সর্বনাশের ঢুক বাজিয়ে একা আর একা হয়ে উঠবে। সময় তোমাকে ক্ষমা করবে না বন্ধু, ঈশ্বর মুচকি হাসছেন। তোমার মুকুট পরিহিত নাটকের শেষ দৃশ্য। সত্যি ঈশ্বর মুচকি হাসেন, আর তারপরেই রচিত হয় মুকুট পরিহিত নাটকের শেষ দৃশ্য। কত প্র্যাকটিক্যাল। সেজন্যই বলে না, কবিরা শাশ্বত, কবিরা যত কিছু লিখে যান সেটার উপর মানে ইতিহাসের এক একটা যেমন কি বলে বেস স্থাপিত হয়, আর সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। সময় বদলাতে পারে, কিন্তু কবির যে মানস দৃষ্টি সেটা কখনো পরিবর্তনশীল নয়, সেটা চলতে থাকে।
যুগ যুগ ধরে চলতে থাকে। আর ঠিক তেমনই যেমন যদি প্রথম কবিতা বলেন মা নিষাদও বলা হয় রবি দস্যু রত্নাকর থেকে যখন বাল্মীকিতে পরিবর্তিত হয়েছিলেন তখন প্রথম লিখেছিলেন, প্রথম বলেছিলেন কবিতা মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সম। তারপর নাকি রামায়ণ রচিত হয়, কিন্তু রামায়ণের প্র্যাকটিক্যালিটি এখন পর্যন্তই আছে। কবিরা শাশ্বত, চিরকাল ধরে ওদের আনাগুনা ইতিহাসের পাতায় পাতায়, ইতিহাসের ওপারে যেখানে সব সব জিনিস মিলেমিশে যায়, সেই মহাকালের খাতায় ওদের নাম চিরদিনের জন্য থাকে। আচ্ছা, এবার একটা নিজের কবিতা আরেকটা খুব শোনাচ্ছি। 1000 বছরের চোখের জল। 1000 বছর ধরে লিখেছে সে প্রেমের কবিতা প্রশান্ত মহাসাগরের তন্দ্রাহীন উপকূলে, যেখান থেকে শ্বেতকায় পরিযায়ী পাখিরা উড়ে আসে নামহীন প্রান্তরের অচিন ঠিকানায়, যেখানে বিবর্ণ মুহূর্তেরা ছায়া পেলে জল চুই চুই মাটির সোদা গন্ধে, যেখানে মেঘ ঝুমঝুম রূপকথা সিগাল পাখির নরম পালকে। তুমি আজও হয়তো পড়ে উঠতে পারোনি তার চোখের জলের ইতিহাস, যা কালবৈশাখী ঝড় হয়ে প্রতিবার মুছে দিয়ে যায় ঝরা পাতার শেষ চিহ্নটুকু। আদিমাদি আর সর্বানিদিকে দেখতে পাচ্ছি। হ্যালো সর্বানিদি, আগামীকাল তোমার লাইভ আছে, অপেক্ষায় থাকবো। এবার একটা কবিতা শোনাবো। হ্যাঁ, শৈলেন্দার একটা কবিতা শোনাবো। দিন এসে গেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের শোষণ আর অবদমন করে জৈবিক প্রক্রিয়ায় প্রকরণ ঘটে গেছে তোমাদের দিনে, তাই বেরিয়ে আসতে পারছো না ভোগের বদভ্যাস আর অমানবিক ভাবনা থেকে। তবে সেই প্রকরণ প্রক্রিয়া আমাদের জীবনেও কাজ করতে শুরু করেছে অন্যভাবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বারবার আমাদের পূর্বজরা যে ভুল করে গেছে অজ্ঞতা, সারল্য, বিশ্বাস পরায়ণতার কারণে, তার অবসান হওয়ার দিন এসে গেছে। আমি বারবার প্রত্যেকের কবিতা আমি নিজের কবিতাও যখন এক সময় কবিতাগুলো তো একটা ভাব নিয়ে, একটা চিন্তাধারা নিয়ে, একটা মুহূর্তে লেখা হয়, তারপর যখন অনেকদিন পর কবিতাগুলো নিয়ে বসি আমরা, তখন মনে থাকে না যে কখন কিভাবে লেখা হয়েছিল। কিন্তু তখনও আবার না সেই মনের সাথে আবার নতুন করে সেই কবিতাগুলোর একটা কানেকশন খুঁজে পাওয়া যায়। আর অনেক, সেই যে বললাম, অনেক না বলা কথাগুলো কিভাবে জানি ছায়া ফেলে কবিতার মধ্য দিয়ে। সেজন্য আমি তো আমার নিজের কবিতাগুলোকে যখন অনেকদিন পর পড়ি, অনেক কবিতাগুলো আছে যেগুলো খাতা বন্ধ করে রেখে দেই, তারপর হয়তো 2 বছর 3 বছর পর খুলে দেখলাম এই কবিতাটা, তখন কিন্তু আমার কোন সিচুয়েশনে বা কোন মুহূর্তে কিভাবে লেখা হয়েছিল, কি পরিস্থিতিতে লেখা হয়েছিল সেটা মনে থাকে না। তখন আবার নতুন করে সেটার সাথে নতুন করে একটা যোগ স্থাপিত হয়। আর সেটা বোধহয় আমার মনে হয় যে প্রত্যেকের সাথেই হয়, আর এর জন্যই বোধহয় সেই কবিতার শাশ্বত যে স্বরূপটা সেটা থাকে। কবিতা কখনো পুরানো হয়ই না, কখনোই হয় না। আরেকটা কবিতা শোনাবো। আমি লিখেছিলাম আজকে থেকে হয়তো 1.5-2 বছর আগের কবিতা হবে। দেখা হোক আবার এক বুক হতাশা আর এক বিষণ্ণ প্রহর,
গ্রাস করেছে তার কচি রোদ্দুর সকাল, উচ্ছল দুপুর, কুয়াশালিপি বিকেল, ধূপ গন্ধ সন্ধ্যা। তার চোখে কাজল হয়ে উঠছে কত কত রাত, আর তুমি লিখছো প্রেমের কবিতা। আসমানি রাতের গভীরে জ্যোৎস্না মাখা রজনীগন্ধা, জানে না সেই ইতিকথা। অথচ তিতিক্ষার আগুনে দগ্ধ হয়েও সে হেরেছে জীবনের বাজি। তবে আর ফিরে আসা কেন? যাও, এবারও ফিরে যাও রিক্ত হাতে। জন্মান্তরের তপস্যা শেষে দেখা হোক আবার আগামী শতকের গোধূলি লগ্নে। এবারে একসময় শুরু করেছিলাম উপনিষদ সিরিজ, মানে উপনিষদ পড়ছিলাম তো খুব, উপনিষদের যে ফিলোসফি সেটাকে বোঝার চেষ্টা করছিলাম আসলে। তো যত পড়ছিলাম তত ডুবে যাচ্ছিলাম। আমার একটা ভীষণ মানে বাজে অভ্যাস আছে, কোনো বই যদি পড়তে বসি তো সেখানে না হারিয়ে যাই, তখন আর মানে সেই বোধটাই কাজ করে না, সময়ের হিসাব থাকে না মাথায়, চরিত্রটা থাকে না মাথায়, সব জানি তালগোল পাকিয়ে যায়। আমি খুব বেশিভাবে মানে ওদের সাথে যুক্ত হয়ে পড়ি। তো যখন আমি যেরকম নচিকেতা পড়ছি অথবা সত্যকাম জাবাল পড়ছি, আর ওদের ফিলোসফিগুলো ওরা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর জানতে চাইছে, আমি কোথাও ওদের মধ্যে হারিয়ে যাচ্ছি। আমার লাগছে যেমন আমিও ওদের মধ্যেই একজন, আর আমিও সেই শিক্ষার্থী, কোনো গুরুগৃহে বসে আছি, এভাবেই কোনো মেঝেতে বসা, আর এখানেই পাঠ চলছে, আমি বুঝার চেষ্টা করছি কি বলতে চায় উপনিষদেরা, কি বলতে চায়। তো সেখানেরই সবচেয়ে মানে আমার ভালো লাগে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফিলোসফিটা বড়, একদিকে যদি দেখা যায় না অনেক উদার, মানে একদিকে যেমন চার্বাক দর্শনও কাজ করছে, আর একদিকে খুব মানে একদম যেমন একেশ্বরবাদ অথবা বহু ঈশ্বরবাদ একই সঙ্গে কো এক্সিস্ট করছে। হয়তো চিন্তা ভাবনার ভীষণভাবে লড়াই হচ্ছে না যে তা না, কিন্তু সেটাও সবাই সবার মধ্যে মেনে নিচ্ছে। কেউ যদি বলছে যে ঈশ্বর নিরাকার, তো সেটাকেও সবাই একসেপ্ট করে নিচ্ছে যে তোমার জন্য হয়তো নিরাকার, আমার জন্য সাকার হতে পারে। তো এই যে কোএক্সিস্টেন্স অফ থট, এই কোএক্সিস্টেন্স অফ থটটা ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছিল আমাকে। আমি তখন অনেকগুলো বইপত্র ডাউনলোড করতে করতে খুব মানে পড়ে নিয়েছিলাম, একটা যার ফসল হিসাবে একটা খুব ভালো রিসার্চ পেপারও এসে গেছিল আমার। তো যাই হোক, তখন একটা কবিতা লিখেছিলাম, আর একটা না বেশ 4-5টাই ছিল বোধহয়। আমি আপাতত একটাই শোনাবো, অনেকটা শুনিয়ে বোর করতে চাই না। অমৃতের মোহময়তা কল্পনা মাত্র, জন্মযাত্রা শেষে মিলেমিশে যাওয়া তপ্ত আগুনে, শুদ্ধতার আশায় কাঞ্চনের মতো, শূন্যে সৃষ্টি, শূন্যে স্থিতি, শূন্যেই প্রলয়, রচে চলে ইতিহাস কালের খাতায়। মহাবিশ্বের পরিচয়হীন পথিকেরা অবাক বিস্ময়ে আত্মপরিচয় খুঁজে ফিরে, অনুপ্রমাণুর নিস্তব্ধ গর্জনে আকাশের খাঁজে খাঁজে। সেটা সেই প্রশ্নকর্তার দৃষ্টি দিয়ে লেখা। তখন একদম তখন খুব মানে ডুবে ডুবে এসব কি বলবো গুলে খেয়ে নিচ্ছিলাম বলতে পারেন। এখানে দিল্লিতে এসেও আমার সেসব চলছিল ভীষণভাবে, অষ্টাবক্র, গীতা, এসব খুব কিনেছি, খুব পড়েছি। আর যতদূর পড়েছি বুঝতে পেরেছি একটাই, যে এভরিথিং ডিপেন্ডস অন আওয়ার মাইন্ড, আওয়ার সোল। আমরা যেই জিনিসটা যেইভাবে আমরা দেখতে চাই সেই জিনিসটাই আমরা গ্রহণ করি, আর গ্রহণ করে শান্তিও পাই। অ্যাকচুয়ালি যদি দেখেন পৃথিবীর টোটাল আয়ু যদি দেখেন, তার তুলনায় আমাদের বয়সটা একদম নগণ্য, একদম ভীষণভাবে অল্প। তো এই সময়ের মধ্যে অনেক বেশি কিছু এক্সপ্লোর করার সুযোগই নেই। তাই যেই জিনিসটা ভালো লাগে, যেই চিন্তা ভাবনা, যেই কাজটা ভালো লাগে আর যেটা কারুর ক্ষতি হচ্ছে না, আমার মনে হয় সেটাই করা উচিত। আর অন্তত পক্ষে আমি সেটাই করার চেষ্টা করি। অ্যাটলিস্ট আমার কাছে সেটাই ফিলোসফি। কারণ যদি এইসব বই ঘাটতে যাওয়া যায় তাহলে সেটাই দেখা যায় যে প্রত্যেকে আলাদা আলাদা কথা বলছে।
তো সেই সিরিজের জন্য আমি অনেক আগে একবার এই সিরিজের দুটো কবিতা পাঠ করেছিলাম। তো শিলচরের একজন বেশ বড় কবি, বেশ মানে অনেকই নাম করা কবি, উনি আমাকে বলেছিলেন যে তোমার তো দুটো কবিতা পুরো দুটো আলাদা রাস্তায় কথা বলছে কেন। আমি বলেছিলাম সেটাই, আমি ওটাই বুঝাতে চাই যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা যে ধারা এক জায়গায় মিশে যায়, আর তখনই একটা যে ফিলোসফির জন্ম হতে পারে কো এক্সিস্টিং, সেটাই বোধহয় আমি এখানে রিফ্লেক্ট করতে চাইছি। আমার কি সময় আছে কি সময় নেই আমি বুঝতে পারছি না। অব্যক্ত শব্দমালা। যেদিন মহানদীর বুকে পদাবলীর ভাষা, সমুদ্র সৈকতে ওজানের সমারোহ, ঠিক সেদিন আমি শুনেছিলাম সেই না বলা প্রেমের গল্প, যা জন্ম নেয় প্রতিটি কৈশোরের শেষ বর্ষায়। বেলাভূমির পশ্চিমের বারান্দায় তখন মাখো মাখো রোদ, আমার কুয়াশা আঁচল আর দিক চক্রবালে হালকা গোলাপি আস্তরণ। জলবহরের সে মায়াময় একাকিত্বে তুমি পড়েছিলে আমার অব্যক্ত শব্দমালা। দু চোখে তোমার নির্ঘুম রাত, আর আমি চাঁদ হয়ে ছুঁয়ে চলেছি তখন আকাশের বুক। তারপর এক মধ্য ফাল্গুনে ধূমকেতু মুহূর্তেরা এঁকে দিল বিরহের ছবি। রাধিকার শতবর্ষের একাকিত্ব ঝরে পড়েছিল মল্লার শুয়ে, যেখানে বৃষ্টি হয়নি 1000 বছর ধরে। আরেকটা কবিতা আমি শোনাচ্ছি, এটা থেকে মনে পড়লো। আচ্ছা, এই কবিতাটা ডেডিকেটেড টু সব মেয়েদের যারা নিজের অস্তিত্বের লড়াই লড়েছেন আর আমাদের জন্য লড়াইয়ের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছেন। আগে তো আমি স্কুলের যখন আমাদের স্কুলের যখন ম্যাগাজিনগুলো পড়ি তখন অবাক লাগে যে জ্যোৎস্না চন্দ্রই নাকি একমাত্র মহিলা ছিলেন যিনি স্কুলে জুতো পরে যেতেন। মানে অবাক লাগে, এই ধরনের সময় গিয়েছে আমাদের মেয়েদের জন্য। এখন তো সেসব কল্পনারও বাইরে। লিখেছিলেন অমিয়া বিশ্বাস, লিখেছিলেন যে কিভাবে তখনের সময় যখন মিশনারিরা বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদেরকে ডাকতেন, মেয়ে ছাত্রীদেরকে ডাকতেন স্কুলে আসার জন্য, আর ওরা যেহেতু এসেছেন মেয়েদেরকে নিয়ে যেতে, সেজন্য বাড়ির বৃদ্ধারা ভীষণভাবে এদের গালাগালি করতেন, গোবর ছিটিয়ে দেওয়া হতো, তারপর অনেক ধরনের গালাগালি করা হতো। তো এইসব ফেজ পেরিয়ে আমরা মেয়েরা একটা জায়গায় দাঁড়াতে পেরেছি। জানি আকাশ ছুঁতে অনেক বাকি, যদিও আমরা অর্ধেক আকাশ, কিন্তু অর্ধেক আকাশ সঠিক করতে অর্ধেক আকাশ হওয়া এখনো অনেক দেরি আছে। কিন্তু বাস্তব যদি বলেন তাহলে ইভলিউশন ইজ দ্য প্রসেস অফ লাইফ। লাইফে সব জিনিসই ইভলভ করে, আমরাও ইভলভ করছি। আমরা যে জায়গায় অবদমিত হয়ে গেছিলাম, আমরা আস্তে আস্তে আমরাও পাখনা মেলছি। আর এটাও বাস্তব যে আজকের সময়ের যারা ছেলেরা আছেন, আমাদের বাবা বলুন, ভাই বলুন, আমাদের সঙ্গীরা বলুন, আমাদের পার্টনার্সরা বলুন, সবাই আজকে চান যে আমরা একটা জায়গায় পৌঁছাই। তো সেই চিন্তা ভাবনা সেটা একদিনে আসেনি, অনেক দিনে আস্তে আস্তেই এসেছে। আর হোপফুলি আরো সময়ের সাথে সাথে আমরা আরো ইভলভ করবো। আমরাও নিজের যে অর্ধেক আকাশের যে পজিশনটা আছে নিশ্চয়ই ওটা আমরা পাবো। তো সেই সব মহিলাদেরকে ডেডিকেট করে আমার একটি কবিতা, অঙ্গীকার। অগ্নিকণারা ঝরে পড়ে চির অবনত অবগুণ্ঠন পড়ে, আকাশ জুড়ে আগুনের সংসার। যাত্রারম্ভের আয়োজন মাত্রেই পদবারে পিত্তি আনতা, উচ্চস্বরে হেসো না মেয়ে, হেঁটে যাও ধীর পদক্ষেপে আনত মস্তকে। সব ব্যথা থাকুক অব্যক্ত বিনা প্রতিবাদে, সেই না হলে আর নারী। বলে যায় জ্ঞান উদ্দীপ্তের দল,
নীরবে ঝলসে ওঠে সবুজ জীবন, তবে দহনেই আনে দীপ্তি। তাই আজ আর আমরা ভয় করি না, জানি উপেক্ষার পথেই সাফল্যের অপেক্ষা। তাই হেঁটে যাই তীক্ষ্ণধার ফলার কঠোর পথ ধরে বেহুলার মতো। হে স্বর্গ, তোমার বুকে পদচিহ্ন এঁকে দিয়ে যাব, এই অঙ্গীকার আমার। আমি যদিও কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কিন্তু নিশ্চয়ই লাইভ শেষ হলে আমি যদি দেখতে পাই কমেন্টস গুলো, তাহলে নিশ্চয়ই আমি পার্সোনালি সবাইকে রিপ্লাই করব। এই গত এক সপ্তাহ থেকে আমার ইন্টারনেট ভীষণ প্রবলেম করছে। আজও চেক করতে এসেছিল, আমি জানি না কি হলো, চেক করে বিকেলে তো সব ঠিকঠাক করেই গেল। আমি ভীষণ খুশিও ছিলাম যে আজকে সব ঠিকঠাক যাবে, বাট আবার সেই ইস্যু হয়ে গেল। আর একটা কবিতা দেখি আমার কাছে আর আছে কি। শৈশব, শৈশব নিয়ে লেখা আমার একটি কবিতা। অচেনা পথ ধরে এগিয়ে যাই জীবনের ধর্ম বলে, থেমে যাওয়া মানেই তো মৃত্যু, তাই চড়ুই বেতি সম্বল। তবু মাঝখানে দাঁড়িয়ে কখনো পেছনে ফিরে তাকাই না, হারিয়ে যাসনি তুই। অন্ধকার আলোর মাখামাখিতে আমার গলিপথ এখনো উজ্জ্বল। তারই মাঝে শুনতে পাই কু ঝিকঝিক, দৃষ্টিপথে ভেসে ওঠে সারি বেঁধে ছুটে যাওয়া তেপান্তরের মাঠের খুঁজে একদল বনময়ূরীরা। না, তুই হারিয়ে যাসনি, তবে লুকিয়ে আছিস বর্তমানের কুহেলিকার আড়ালে, অন্তরের নাম গোত্র পরিচয়হীন নিশ্ছিদ্র কক্ষে। না, তুই হারিয়ে যাসনি তবে। সত্যি শৈশব কখনো আমাদের জীবন থেকে হারিয়ে যায় না। অনেকক্ষণ আমার তো মনে হয় আমি অনেক সময় আমি মানে বড় হওয়ার অভিনয় করি। বেসিক্যালি সত্যি বলতে গেলে আমি প্রতি মুহূর্তে আমার শৈশবকে ঘিরেই বেঁচে আছি বোধহয়। আর আমার মনে হয় যে বড় হয়ে যাওয়াটা না পৃথিবীর সবচেয়ে কঠিন ব্যাপার। মানে চঞ্চলতা ছাড়া, কারণ ছাড়া, হাসি দুষ্টুমি এইসব ছাড়া কি মানে বেঁচে থাকাটা ভীষণ ভাবে মানে ভয়ানক মনে হয় আমার কাছে। আর আমি ঠিক ওরকমই। আগে আমার মনে আছে যখন আমি কলেজে পড়তাম এত বেশি হাসতাম যে অনেক সময় অনেক শিক্ষয়িত্রীরা বলতেন যে তুমি এত হাসো, দাঁড়াও বড় হো আগে তারপর দেখবো। বাট সত্যি মানে অনেক খারাপ সিচুয়েশন। আমি হয়তো জানি যে 10 মিনিট পরে ভীষণ খারাপ কিছু হবে, বাট ওই মুহূর্তের কথা ভেবে আমার হাসি পাবে যে চলো এখন আমার 5 মিনিট আছে আমার হাতে, তো ওই 5 মিনিটকে আমি এনজয় করে নিই। ভীষণভাবে আমি প্রেজেন্টে মানে বাঁচতে বিশ্বাসী, প্রেজেন্টকে অ্যাকসেপ্ট করে নিই। পাস্ট থাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, আর ফিউচার থাকে কল্পনায়। আরেকটা জিনিস আছে, আমি ভীষণভাবে মানে ভগবান বুদ্ধের খুব বড় ফলোয়ার। তো উনি বলেছিলেন যে অতীত তোমার কাছে মৃত, আর ভবিষ্যৎ তুমি জানো না, ওর জন্মই হয়নি। তোমার কাছে যা আছে তা বর্তমান। তো বর্তমানের প্রত্যেকটা মোমেন্টকে বাঁচার চেষ্টা করো। তো সেটাই বোধহয় কোথাও ম্যাচ করে গেছে এই মনের গিটারে। তো সেই জন্যে সবসময় হাসি খুশি থাকতে চাই, আর প্রার্থনা করবেন যাতে হাসি খুশি থাকতে পারি। যতদিন ওই পৃথিবীতে থাকতে পারি ততদিন যাতে সেভাবে হাসি খুশিতেই কাটিয়ে যেতে পারি। একটা কবিতা শোনাবো, অপেক্ষা। তোমার অপেক্ষায় কুয়াশার চাদরে মুখ ঢেকে হয়ে উঠতে পারি বনলতা সেন। পাইনের শাড়ি দিয়ে হেঁটে যেতে পারি হারিয়ে যাওয়া সেই পাহাড়ি যুবকের খুঁজে। বিবর্তনের ইতিহাসে তাগিন যুবতী আমি। তাই হয়তো আকাশী গঙ্গার জানালায়
চোখ রেখে মেখে নিতে পারি জন্মান্তরের রোদ্দুর। মালিনী থানের ভগ্ন প্রায় স্থাপত্যকলার জন্মদিনে হয়ে উঠতে পারি পৌরাণিক কোনো এক নায়িকা। তুমি হারিয়ে ফেলতে পারো অবলীলায় লোককথার সেই রহস্যময় পাতা, তবু খুঁজে নিতে পারি তোমায় পৌষ পার্বণের গন্ধমাখা ঈশানের এক শিশির ভেজা প্রাতে। এবারে দুটো কবিতা শোনাবো, আমার না আরো কারোর, আর তারপর শেষ একটা কবিতা শুনিয়ে বিদায় নেব। আমি একচুয়ালি কমেন্ট দেখতে পাচ্ছি না, তো আমি বুঝতে পারছি না যে সময় হলো কি হলো না কি হলো। রূপরাজ ভট্টাচার্য স্যারের একটা কবিতা, স্তম্ভিত আকাশ খোঁজে অনিবার্য পরিণাম। এমন গভীর চোখে কেন চেয়ে আছো, শঙ্কিত বুক জুড়ে তাই তোলপাড় ঝড়। দুর্বৃত্ত সময় অতর্কিতে এসে আমার অসহায় পরিসরের দুদণ্ড শান্তির নীড় ভেঙে যায় প্রবল অবহেলায়। বুক ভরা অনুযোগ কোথায় তুলে রাখি, এমন কৌতুকে সহজে বিষাদ ঝরে। অবিমৃশ্য জনপদ কোলাহলে অহরহ শ্লেষ ছুড়ে যায়। জ্যৈষ্ঠের পুরুষ রোদ্দুর ফাঁকি দিয়ে অতর্কিতে চলে এলো তন্নি মেঘ। তোমারও চোখে তাই বৃষ্টি থরথর, অপলক চেয়ে থাকি আষাঢ়ের আদিগন্ত ঢালে। গড়ানো মেঘের কণ্ঠে তখন গম্ভীর ব্যারিটোন, যেখানে সেই কম্পিত মন্দ্রস্বর বিলাপের স্বরে বেজে ওঠে অকস্মাৎ। তাই প্রতিটা দৃষ্টি ছায়ায় নিবিড় হয়। দেখার আলোরা স্নাত চোখে প্রহর গুনে চলে শেষ বিকেলের। কখনো অস্ফুট বেদনায় ঘিরে থাকে সুনিবিড় ধারাপাত। প্রবল তৃষ্ণায় আকাশের দিকে দুহাত বাড়িয়ে দেয়, তবু ভেজা স্বপ্নেরা আরো দূরে সরে সরে যায় অভিমানী ইশারায়। স্তম্ভিত আকাশ খুঁজে অনিবার্য পরিণাম। তোমার অতল চোখে যদি এভাবেই নামে অবিশ্রাম শ্রাবণের ঘোর, তবে আমার বুকে ঝরুক অজস্র খরার দহন। কি হয় মন ছুঁয়ে যাওয়া। আমি জানি না স্যার আপনি দেখছেন কিনা, কিন্তু আপনার সব কবিতার আমি ফ্যান। এবার রত্নদীপা দে ঘোষ, রত্নদীপাদির একটি কবিতা পড়ে শোনাবো। বজ্রকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছিল, রাজেশ চন্দ্র দেবনাথের বজ্রকণ্ঠ, পৃথিবীর প্রথম মোবাইল অনলাইন পত্রিকা। ভীষণভাবে প্রাউড ফিল হয় যে মানে আমাদের এই উত্তর পূর্বের মাটি থেকে এত ভালো একটা পত্রিকা প্রত্যেক দিন এত ভালো ভালো কবিতা ছাপছে রাজেশ দা। আর আমি অনেকটা এপিসোডে অনেকটা সংখ্যায় আমিও লিখেছি। এখন কিছুদিন থেকে সময়টা দিতে পারি কম। এক তো হয়েছে এই লকডাউনের পর ভীষণভাবে সবকিছু একা হাতে সামলাতে হচ্ছে। দ্বিতীয় কথা, মেয়ের স্কুল নেই, কিছু নেই, তো ওকেও পুরোপুরি ওর ক্লাসগুলো আমারই করতে হচ্ছে বসে। তো গত 1.5 বছর থেকে সেটাও চলছে। মানে ওর তো অনলাইন ক্লাস হয়, তো কি হয় কি ও বসে ক্লাস করছে, আমি যদি চলে যাচ্ছি সরে তো টিচার বসা স্টুডেন্ট গায়েব। তো স্টুডেন্টকে ধরে ধরে এনে বসানো আমার কাজ। ওর সাথে আমার স্কুলের এক্সারসাইজ করতে হয়, পিটি করতে হয়, লিখতে হয়, পেন্টিং করতে হয়, বন্ধুর মতো আর কি। আমিও ওর সাথে ওরই সহপাঠী। আর তখনই ও পড়াশোনা করছে, কি করবে। তো সেই জন্য অনেক বেশি কাজের লোডটা ভীষণভাবে বেড়ে গেছে। এবার শোনাচ্ছি রত্নদীপাদির টুকরো আর টাকরা, একটা সিরিজ, বেশ কয়েকটা কবিতা, ছোট ছোট কিন্তু খুব ভালো কবিতা। এখন শুধু মৃত্যুর কথা, কে যেন চলে গেল, কারা যেন ফিরে গেছে, সাদা থান জড়ানো দৃশ্য সব। যেদিকে দেখি অশ্রুপূর্ণ পৃথিবী, লালিমার বংশ নাই, চড়া কপাল, মণিকর্ণিকার দাহ লেগে আছে। সত্যি মানে এমন দিন যে আমরা দেখবো সেটা আমরা কল্পনা করিনি। আজকে এত খারাপ অবস্থা,
আমরা নিজের অনেক কাছের মানুষকে হারিয়েছি, আশেপাশের মানুষদেরকে হারিয়েছি, বন্ধুদেরকে হারিয়েছি অনেক। মানে এত খারাপ অবস্থা হওয়ার ছিল না, জানি না কি হচ্ছে আর কতটুকু কি গড়াবে। তো হোপ আর থার্ড ওয়েভটা না আসুক, সব জিনিস ঠিক হোক। আরেকটি কবিতা শোনাবো রত্নদীপা দির। পরাজগতের পাটিগণিক বড় পিচ্ছিল, অঙ্কের পরিধি দিয়ে হিসেব অসম্ভব। পরিত্যক্ত রাফ খাতা, কলমটি ঠোঁটে, মাত্রাহীন উন্মাদ এই মহাফেজখানা। এখানেই বসে হাজার জন, কেউ অঙ্ক করছে, ওড়াচ্ছে, কেউ অঙ্কের ধোয়া। আমি যদিও অঙ্কের মাস্টার, অঙ্কের আগুন নেভাতে পারি না। কি অনুভূতি! আর সময় এগিয়ে আসে, অলমোস্ট 8:30 বাজে। আমার একটা লাস্ট কবিতা দিয়ে আমি আজকের লাইভ শেষ করব। তারপর আমি সবাইকে পার্সোনালি আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কারোর কমেন্ট দেখছি না, তো আমি কাউকে রিপ্লাই করতে পারছি না, কেউ খারাপ পাবেন না। আমি পার্সোনালি সবাইকে পরে রিপ্লাই করে দেব। শেষ একটা কবিতা। ফুল তোলা সূর্যোদয়, নদীর গন্ধমাখা সূর্যাস্ত, সে কি আজও ভুলতে পেরেছে হিজল অক্ষরে প্রেমের রাংতা চিঠি, সে নিদ্রাহীন অপেক্ষার অলিখিত পাঁচালী? তুমি হয়তো পাওনি খুঁজে তার পথের দিশা অনন্তকাল ধরে, সেও তো রাহুর গ্রাসে হারিয়েছে রোদের রেখা। শুনতে কি পাচ্ছ তার সব হারানো কান্না? ধীরে ধীরে তার যোগিনী বেশ ছড়িয়ে পড়ছে অবচেতন মনের গভীরে। তুমি কি চিনতে পারছো তার ছায়া যমুনার কালো ক্যানভাসে? শেষ একটা কবিতা শোনাচ্ছি লাস্ট আজকের জন্য। 8:30 অলরেডি বেজে যাচ্ছে, 2 মিনিট বাকি আছে, তো সেই 2 মিনিটের জন্য একটা ছোট্ট কবিতা। সেটা উপনিষদ সিরিজেরই শেষের কবিতা বলতে পারেন, যেখানে সেই অনুভূতিটা পাক্কা হয় যে অহম ব্রহ্মাস্মির মতো আমি সবখানেই আছি, অথচ আমি হয়তো আর কোথাও নেই। সমুদ্র হিমাচল ব্যাপ্ত আমি, অদৃশ্য নিরাকার স্বচ্ছন্দতায়, অসীম নির্লিপ্ত নিস্পৃহ, তবু সসীমের মোহে খুঁজে ফিরি আধার, পূর্ণ অগ্নি প্রসূত তবু নিস্তরঙ্গ জলাধার। প্রতিবার নব নব দেহ ধারণে যুগান্তরের পথিক, অহম ব্রহ্মাস্মি মন্ত্রবুকে, চরৈবেতি অজানার পথে ওঙ্কার আর বিগ ব্যাং এর সমন্বয়, চিরঞ্জীবী পেন্ডুলাম, শূন্যের সৃষ্টির স্থিতি প্রলয়, রচে চলে ইতিহাস কালের খাতায়। মহাবিশ্বের পরিচয়হীন পথিকেরা খুঁজে ফিরে আত্মপরিচয়, অনুপরমাণুর নিস্তব্ধ গর্জনে আকাশের খাঁজে খাঁজে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য, আর এভাবেই আমার পাশে থাকবেন। আর আজকে এই বিকেলটা অ্যাকচুয়ালি আমার জন্য একটা উপহার। এতদিন পর আমি এত প্রিয় প্রিয় কবিতা খুলে পড়ছি, সবার সাথে শেয়ার করতে পারছি, সেটা আমার জন্য অনেক। এই জন্য আমি ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি সত্যদল দাকে। আর আমাদের এই বন্ধু গ্রুপের ভীষণ ইম্পর্টেন্ট পার্ট গৌরব চক্রবর্তী দাদার আজকে বিবাহ বার্ষিকী। তো গৌরব দাদা আর লোপাকে আমার আন্তরিক শুভকামনা, খুব ভালো থাকো তোমরা। আর লোপা নিজের ডান্স পারফরমেন্স দিয়ে আর গৌরবদা নিজের কবিতা দিয়ে আনন্দ ছড়াতে থাকো। আর সবার জন্য রইল ভালোবাসা, আন্তরিক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, আশীর্বাদ করুন যাতে লিখে যেতে পারি। লেখার অনেক সময় অনেক ভাবনা আসে, লেখার সময় করে উঠতে পারি না, তো সেই সময়টুকু যাতে করে উঠতে পারি আর ভাবনাগুলোকে লিখে রাখতে পারি। আর আমাদের বন্ধু গ্রুপ থাকুক চিরকাল আমাদের পাশে, আমাদের সাথে বিভিন্ন সময়ের বিভিন্ন অনুভূতির সাক্ষী হয়ে।
আর এভাবেই আমরা মাঝে মাঝে দেখা করব, কথা বলবো, কবিতা পোস্ট করব। এভাবেই সবাই একে অপরের সাথে যুক্ত থাকবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।